নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সেপ্টেম্বরের শেষ মজুদ ৩১ লাখ টিকার মেয়াদ, ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪,২০,০০০ কোটি টাকায়। মার্চ পর্যন্ত দেয়া ঋণের ১/৪ অনাদায়ী। তেহরান ও তেল আবিবে পাল্টাপাল্টি হামলা। শীর্ষ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, সায় নেই যুক্তরাষ্ট্রের। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারে সন্তুষ্ট বাফুফে। এবার এশিয়াডে নজর নারী ফুটবল দলের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। দেশে আবারও করোনা সংক্রমণ, এতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ঝুঁকি কমানোর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে ৩১ লাখ টিকা মজুত আছে। এর মধ্যে ১৭ লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্টে, আর বাকি ১৪ লাখের মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। এর মধ্যে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও ১ বছরের আগে টিকা নেওয়া মানুষকে টিকা গ্রহণে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মহাপরিচালক। আর জানাচ্ছেন মুজাহিদ শুভ। টানা ৩১৩ দিন পর একজন ও ৬৮৬ দিন পর একদিনে কোভিডে দুজনের মৃত্যুতে কিছুটা হতচকিত দেশের মানুষ। মূলত টিকা নেয়ার প্রবণতা বাড়ার সাথে সাথেই কমে এসেছিল কোভিডে মৃত্যুর হার। বছর পেরিয়ে নতুন করে সংক্রমণ ও মৃত্যুর পর আলোচনায় এসেছে মজুদ টিকা ও তা গ্রহণে মানুষের আগ্রহের বাস্তবতা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন তাদের হাতে ৩১ লাখ টিকা মজুদ আছে, যার মধ্যে ১৪ লাখ অধিদপ্তরে এবং প্রায় ১৭ লাখ সারা দেশের সিভিল সার্জন অফিসে সংরক্ষিত আছে। তবে হতাশার খবর হলো ১৭ লাখ টিকার মেয়াদ শেষ হবে আগামী আগস্ট মাসের মধ্যে। বাকি ১৪ লাখেরও মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের মধ্যে। ২০২৪-২৫ সালের জন্য যে ওমিক্রন ভেরিয়েন্ট টিকা সেটা দিতে, কিন্তু সেই টিকা মাত্র ইউএসএতে বোধহয় এই বছরই আসলো এবং অন্য কোনো দেশে আসছে বলে আমার জানা নেই। তো সেটা আমাদের দেশে আসতে সময় লাগবে। WHO বলছে যদি নতুন টিকা না থাকে পুরনো টিকা দেওয়া যাবে এবং সেই টিকাটা ডিজিজ সিভিয়ারিটিটা কমায় আসবে, রোগের যে সিভিয়ার হয়ে যায় সেটার মাত্রাটা কমায় আনবে। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্টের বিপক্ষে মজুদ থাকা টিকা শতভাগ কার্যকরী না হলেও এটি অনেকটাই সুরক্ষা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গর্ভবতী, বয়স্ক, বিভিন্ন রোগে আক্রান্ত ও ১ বছরের আগে টিকা নেয়া মানুষকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে ৬ মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন, আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এখন গ্রহণ না করলেও কোভিড পরিস্থিতি আরও খারাপ হলে টিকার চাহিদা বাড়বে। সেই বাস্তবতায় নতুন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকরী টিকা আনতে এখনই পদক্ষেপ নেবার তাগিদ বিশেষজ্ঞদের। সংক্রমণ যদি বাড়তেই থাকে তাহলে তো আনতে হবে, আর সংক্রমণ যদি এখনই কমে যায় তাহলে হয়তো আমাদের অল্প টিকা আনলেই চলবে। টিকা তো আনতেই হবে, টিকাবিহীন অবস্থা থাকা যাবে না। সে যদি এটার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অবশ্যই টিকা মজুদ রাখতে হবে আমাদের। কিন্তু টিকা নিলেও কিন্তু সংক্রমণটা হতে পারে, কিন্তু সংক্রমণ হলে কিন্তু তার গুরুতর অবস্থা হবে না। উপসর্গ প্রকাশ পেলেই পরীক্ষা, আর ৬০ বয়স্কদের হাতে থাকা টিকা নিকটতম কেন্দ্র থেকে জরুরি ভিত্তিতে নেবার আহ্বান বিশেষজ্ঞদের। কারণ ৬ মাস পর থেকেই কোভিডের বিরুদ্ধে সুরক্ষা কমতে থাকে টিকার। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। কুষ্টিয়ায় নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কোভিডের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী। এর মধ্যে জেলার পিসিআর ল্যাবে যন্ত্রাংশ চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। এছাড়া করোনার বিশেষায়িত ইউনিট ও পরীক্ষা বন্ধ থাকায় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলেই চালু হবে কোভিড পরীক্ষা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে 2020 সালে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একতলা একটি ছোট ভবনে বসানো হয় পিসিআর ল্যাব। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষের করোনা শনাক্তের কাজ চলত এখানে। পরবর্তীতে সংক্রমণ কমে যাওয়ায় পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় জেলার একমাত্র পিসিআর ল্যাবটির খবর রাখেনি কেউ। সেই সুযোগে এখান থেকে চুরি হয়ে যায় একটি পিসিআর মেশিন, এয়ার কন্ডিশনার ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। জানা যায় গেল 4 মাস যাবৎ ধাপে ধাপে চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে মাসখানেক আগে, আর তা প্রকাশ পায় 2-1 দিন আগে। করোনার চোখ রাঙানির মধ্যে এমন খবর প্রকাশ পাওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভের। রোগের জন্য ভর্তি হয়েছে, সব টেস্টই আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে করোনার টেস্টটা করতে পারিনি, মেশিন বলে হারা গেছে। পিসিআর ল্যাব যারা যাদের তত্ত্বাবধানে ছিল, যারা এগুলা দেখভাল করছিল, আমি মনে করি যে এটা তাদের গাফিলতি। এই পিসিআর ল্যাবের অবস্থা আজকে এরকম হবে কেন? জেলার যদি টেস্টের সরঞ্জাম যদি হারায় যায় কিংবা চুরি হয়ে যায়, তো এটা তো লজ্জার বিষয়। আমাদের নিবেদন যে এই আসন্ন যে নতুন ভ্যারিয়েন্টের করোনাকে মোকাবেলা করার জন্য আমরা কুষ্টিয়া সদর হাসপাতাল অবশ্যই প্রস্তুত থাকবে। ইতোমধ্যেই করোনার উপসর্গ নিয়ে 1/2 মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোভিড পরীক্ষার ব্যবস্থা ও বিশেষায়িত করোনা ইউনিট বন্ধ থাকায় তাদের জেনারেল ওয়ার্ডেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম আসলেই শুরু হবে পরীক্ষা নিরীক্ষার কাজ। এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। পিসিআর ল্যাবে চুরির ঘটনায় এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সেখানে দায়িত্বে গাফিলতির দায়ে 2জনকে শোকজ করা হয়েছে। এই প্রস্তুতির ব্যাপারের জন্যই তো ওই পিসিআর ল্যাবের খোঁজ করা হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে এই ব্যাপারগুলো আরও সামনে আসলো। তো যাই হোক, এখন আমরা সদর হাসপাতালে আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় আছি। করোনা রোগী যেগুলো আসছে এদেরকে আমরা বেসিক্যালি যাদেরকে সাসপেক্টেড মনে হচ্ছে আমরা তাদেরকে বাসায় থাকতে বলছি। 2020 সালের 8 মার্চ থেকে পরবর্তী সময়ে কুষ্টিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে 855 জনের মৃত্যু হয়, আর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় 4000-এর কাছাকাছি। তাই এখন থেকে সতর্ক না হলে ফের করোনা সংক্রমণ মহামারী হিসেবে দেখা দিতে পারে। এখন কুষ্টিয়া। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24.13%। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে। গত বছর ডিসেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল 3,45,765 কোটি টাকা। এর আগে গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, আর গত জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বা ওই 3 মাসে ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বাড়ে 73,566 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হচ্ছে তা এখন খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। 31 মার্চ শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছাড়িয়েছে 17,41,992 কোটি টাকার বেশি। এ সময় শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকার বেশি। দেশের বাইরের খবর। আক্রমণ পাল্টা আক্রমণে আরও তীব্র হয়ে উঠেছে ইসরায়েল ইরানের মধ্যকার সংঘাত উত্তেজনা। সোমবার রাতেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে উভয় পক্ষ। ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আক্রমণের দাবি করছে ইসরায়েল। তবে সোমবারও ইরানের হামলা আতঙ্কে ইসরায়েল জুড়ে সতর্কতা জারি রয়েছে। এদিকে আক্রমণের পূর্ণ প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে চায় না বলে মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, ইরানে চালানো হামলার জন্য যে মূল্য দিতে হবে তা আগেই জানা ছিল তাদের। শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 224, আহত 12 শতাধিক। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে নিহত কমপক্ষে 14, আহত 3.5 শতাধিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাধায় আটকেছে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। বলা হয়, গত কিছুদিন ধরেই খামেনিকে হত্যার পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন নুজাত কামাল। 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের তৃতীয় প্রেসিডেন্ট এবং তারপর থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। 44 বছর ধরে দেশের নেতৃত্বভার কাঁধে আয়াতুল্লাহ আলী খামেনির। বার্ধক্যের ভারে নুবজ হলেও লৌহ মানবের মতোই দায়িত্ব পালনে অটল 86 বছর বয়সী এ নেতা। একের পর এক চোরাগোপ্তা হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি নীল নকশার কেন্দ্রে যে খামেনিও আছেন তা বলাই বাহুল্য, কিন্তু এখনও বেঁচে আছেন তিনি। ইরান ইসরায়েল সংঘাত নজিরবিহীন রূপ নিতে থাকার মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সের রোববারের প্রতিবেদনে উঠে আসে, কয়েকদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মনেতাকেও হত্যার পরিকল্পনা নিয়ে এগিয়েছে ইসরায়েল। কিন্তু ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাধায় এখন পর্যন্ত থমকে আছে সে পরিকল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন ট্রাম্প। প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, কোনো মার্কিন নাগরিককে ইরান হত্যা করেনি এবং যতক্ষণ পর্যন্ত এমন কিছু না ঘটছে ততক্ষণ পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতৃত্বে আঘাত হানার বিষয়ে কথাই বলতে চায় না যুক্তরাষ্ট্র। জানা যায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিতে ইসরায়েল বড় পরিসরে হামলা শুরু করার পর থেকেই ইসরায়েলি কর্মকর্তাদের সাথে অব্যাহত যোগাযোগ রেখে চলেছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই তারা জানতে পারেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সুযোগ পেয়েছে ইসরায়েলি গোয়েন্দারা, কিন্তু তৎক্ষণাৎ সে পরিকল্পনা বাতিল করে দেন ট্রাম্প। ট্রাম্প নিজেই ইসরায়েলকে এ বার্তা দিয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যে নিয়মিত আলাপ চলছে ট্রাম্পের, সেটি নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এ খবর প্রকাশের পরপরই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, ইসরায়েলি হামলায় ইরানের শাসক গোষ্ঠীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন অসম্ভব নয়। We can't have the world's most dangerous regime have the world's most dangerous weapons. We're protecting ourselves, but by doing so, we're protecting many others. Could certainly be the result because the Iran regime is very weak. ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে থমকে যাওয়া ওয়াশিংটন তেহরান আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার থেকে ইরান জুড়ে বিভিন্ন পরমাণু গবেষণা কেন্দ্র, সামরিক স্থাপনা ও আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ যায় 6 পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ 4 সামরিক কর্মকর্তা সহ শতাধিক মানুষের। 1 বছর আগেই চোরাগোপ্তা হামলায় হেলিকপ্টার ভূপাতিত করে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও হত্যা করে ইসরায়েল। নুজহাত কামাল, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাতের জেরে হুমকিতে পড়েছে জ্বালানি তেল বাণিজ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরান হুমকি দিয়েছে বন্ধ করে দিতে পারে এই জলপথ। সংযুক্ত আরব আমিরাত, ওমান আর ইরানের মধ্যে অবস্থিত পারস্য উপসাগর আর গালফ অফ ওমানের সংযোগ স্থাপনাকারী এই জলপথ বন্ধ হলে আরও বাড়বে জ্বালানির দর। সংঘাতের জেরে এখন পর্যন্ত 7% বেড়েছে জ্বালানির দাম। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ হরমুজ প্রণালী। এই প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। 39 কিলোমিটারের এই প্রণালী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গালফ অব ওমানকে আর আরব সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 20% বা আনুমানিক 1,70,00,000 ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করা হয় এই প্রণালী দিয়ে। বিশ্বের জ্বালানি তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবেও পরিচিত এই প্রণালী। 39 কিলোমিটার প্রশস্ত এই জলপথ কোথাও কোথাও এত সরু যে হামলা আর হুমকি আতঙ্কে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই প্রণালী। 1980 থেকে 1988 সালে ইরাক ইরান সংঘাতের সময় দুই দেশের বহু মানুষের মৃত্যু হয়। গালফ উপকূলে বাণিজ্যিক জাহাজগুলোতেই হামলা হয়। পরে এই যুদ্ধ ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিতি পায়, কিন্তু কখনোই হরমুজ পুরোপুরি বন্ধ হয়নি। 2019 সালে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে 4টি জাহাজে হামলা হয়, যখন ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল।
যে কোনো সংঘাতের সময় বরাবরই টার্গেট হয় জাহাজ চলাচলের জলপথগুলো। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হরমুজ প্রণালীর ঠিক উল্টো দিকে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীর জাহাজগুলোতে হামলা চালায়। সে সময় থেকে বিশ্ব বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ জাহাজগুলো লোহিত সাগর হয়ে আফ্রিকা যেতে পারেনি। কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার না করলে গালফভুক্ত দেশগুলোর জাহাজ আরব সাগরে যেতেই পারবে না। গালফভুক্ত যে দেশগুলো পেট্রোল আমদানি করে না, সমস্যায় পড়বে সেই দেশগুলো, কারণ হরমুজ প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হয়ে ব্যারেল প্রতি অস্বাভাবিক বেড়ে যাবে জ্বালানি তেলের দর। ইসরায়েল ইরান সংঘাতের জেরে সম্প্রতি তেহরান হুমকি দেয় বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধ করে দেবে ইসলামিক প্রজাতন্ত্র। এই প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু যুক্তরাষ্ট্রের বাণিজ্যে প্রভাব পড়বে না, পকেট কাটা পড়বে সাধারণ মার্কিনদেরও। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সিলেটের বাজারে বেড়েছে সবজির দাম, প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এ নিয়ে আরও জানাতে সোভানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আমরা ঈদের পর থেকে লক্ষ্য করছিলাম যে আসলে সরবরাহ সংকটে সবজির দাম কিন্তু কিছুটা বেড়েছে। আমি যদি আপনাকে আজকের বাজারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু দাম মোটামুটি বলা যায় যে ঘন্টা দেড়েক আগেও যেটি ছিল সেটিও কিন্তু আজকে বেড়ে গেছে। কাঁচা বাজারের ধর্মই এটি, কিছুক্ষণ পরপরই দাম উঠানামা করে। তো আমরা যেমনটি দেখছিলাম সকালে ভোরে, সেই ভোরে যেমনটি দেখেছিলাম তার থেকেও কিন্তু এখন দাম আরও বেশি দামে বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে একটু বাজার দর সম্পর্কে অবগত করি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় করলার কথা। করলা কিন্তু আমরা 60 টাকা দেখেছি গত এই যে ঈদুল আজহার আগে। এটি কিন্তু আজকের বাজারে খুচরা বাজারে 80 টাকা করে বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি প্রতি 20 টাকা কিন্তু বেড়ে গেছে করলার দাম। এর পাশাপাশি যদি আমি ঝিঙার কথা বলি, ঝিঙা কিন্তু ঈদের আগে আমরা যেমনটি দেখেছি 50 টাকা, 55 টাকা, 60 টাকা এরকম বিক্রি হয়েছে, কিন্তু আজকের বাজারে সেটিও 15 থেকে 20 টাকা বেড়ে গেছে, অর্থাৎ 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে সেই ঝিঙা। এর পাশাপাশি যদি পেঁপের কথা বলতে হয়, পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে যেটি যেমন আগে বিক্রি হয়েছিল 30 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকের বাজারে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে, অর্থাৎ 10 টাকা করে বেড়ে গেছে সেই কুমড়ার দাম। এর পাশাপাশি আমরা বেগুন দেখেছি, বেগুনেরও সরবরাহ সংকট, এবং এর কারণে কিন্তু আজকে খুচরা বাজারে এটি 80 টাকায় বিক্রি হচ্ছে, অথচ সেটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 60 টাকা, 65 টাকা এরকম দামে বিক্রি হয়েছে। আজকে 15 থেকে 20 টাকা কিন্তু বেগুনের দামও বেড়ে গেছে। একই রকমভাবে যদি আমি টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু বেড়েছে। টমেটো কিন্তু আজকের বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে, যেটি ঈদের আগেও 40 টাকায় বিক্রি হয়েছিল। এর পাশাপাশি যদি আমি শসার কথা বলি, শসাও প্রায় 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি আগে 50 টাকায় আমরা পেয়েছি। এর পাশাপাশি যদি মিষ্টি লাউয়ের কথা বলি, মিষ্টি লাউ 15 টাকা, মিষ্টি লাউ কিন্তু 15 টাকা এবং 20 টাকায় বিক্রি হয়েছে, যেটি আজকের বাজারে 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। তো মুদ্রা কথা যেটি বলতে হয়, আসলে সব মিলিয়ে ঈদের পর থেকে সরবরাহ সংকটের কারণে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি প্রথমেই যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে এই দাম বাড়ার কারণ হচ্ছে ঈদের পর কিছুটা সরবরাহ ঘাটতি থাকে, ব্যবসায়ীরা সবাই এখনও আসেননি, সব ধরনের সবজি এখনও পাওয়া যাচ্ছে না, সব কিছু মিলিয়ে কিন্তু দামগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেটের কাঁচা বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়ে পটুয়াখালীর বাজারে বেড়েছে মাছের সরবরাহ, ফলে প্রকারভেদে মাছের প্রতি কেজিতে কমেছে 10 থেকে 150 টাকা। তবে নেত্রকোনায় বেড়েছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে জসিম পারভেজ ও নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ রাসেল। প্রথমে চলে যেতে চাই কলাপাড়ায় জসিমের কাছে। জসিম, ইলিশ মাছের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা, আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি আসলে আপনি জানেন যে এর আগেও আমরা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে যে 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার পরই কিন্তু জেলেরা মাছ শিকারে গিয়েছেন সমুদ্রে, কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ ধরা না দেয়ায় ইলিশের সরবরাহ কমেছে, সেখানে কারণে দামটা
চড়া রয়েছে। আজ এই পাইকারি নাসনাপাড়া মাছ বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 2500 টাকা এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা প্রতি কেজি এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকা। এটি স্বাভাবিক দরদামের চেয়ে অনেকটাই বেশি বলে ক্রেতারা আমাদেরকে নিশ্চিত করেছে। আর বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম থাকায়, ইলিশের সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এছাড়া যে দেশীয় রুই, কাতল, মৃগেল মাছ রয়েছে, রুই প্রতি কেজি 100 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। কাতল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। এখানেও কিন্তু 100 টাকা দাম কমেছে প্রতি কেজিতে। এছাড়া মৃগেল মাছ অপরিবর্তিত অবস্থায় প্রতি কেজি 200 টাকা দরে বিক্রি হচ্ছে এবং সামুদ্রিক এবং নদ নদীর যে পোয়া মাছ সেগুলো 100 থেকে 150 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পোয়া মাছ প্রতি কেজি এবং পাঙ্গাস, চাষ পাঙ্গাস 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ রয়েছে সেটিও অপরিবর্তিত অবস্থায় 150 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 100 টাকা কমে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 600 টাকা প্রতি কেজি। এছাড়া যে সামুদ্রিক তুলার ডাঁড়ি সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি কেজি তুলার ডাঁড়ি এবং গাগরা মাছ 100 টাকা প্রতি কেজিতে কমে বিক্রি হচ্ছে 200 টাকা প্রতি কেজি। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে সকল নদ নদী এবং মোহনা সংলগ্ন হাট বাজার রয়েছে সেখানেও কিন্তু মাছের সরবরাহ, সামুদ্রিক মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দামটা কমেছে এবং ইলিশ সরবরাহ কম থাকায় দামটা চড়া রয়েছে। এখানকার জেলে এবং ক্রেতারা বলছেন যে ইলিশ মাছের সরবরাহ বাড়লে দামটা কমবে, এমনকি প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছ বাজারের খবর শুনছিলাম, এবার যেতে চাই নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আপনার কাছে জানতে চাই বাজারে মাছের সরবরাহ আজ কেমন দেখছেন? মাছের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? এখানে প্রতি বছরই মাছের উৎপাদন হয় এবং এই জেলায় কিন্তু যে মাছ প্রদর্শন হয় সেই মাছ কিন্তু জেলা অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হয়। তবে আজকে আমরা যেমনটা দেখছি আসলে মাছের বাজারে ঈদের পর থেকে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণে আসলে মাছের সরবরাহ না থাকার ফলে কিন্তু এই বাজারে কিন্তু বিভিন্ন যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমি যদি কিছু মাছের দরদামের কথা বলি, আজকের বাজারে কিন্তু রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকার মধ্যে। এছাড়াও কাতল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। ঘাস কাপ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও রুই কাঘু মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে চাষের যে অন্যান্য মাছ, বিশেষ করে পাবদা মাছ এবং ট্যাংরা মাছ, সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে। আর বাজারে একেবারে ঊর্ধ্বমুখী দেশীয় যে প্রজাতির মাছ, যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে, এখনো হাওরগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়েনি, যার ফলে কিন্তু বাজারগুলোতে দেশীয় মাছ না থাকার ফলে একেবারে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আসছে, বিশেষ করে মলা থেকে শুরু করে চিকটা এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 600 এবং বড় মাছগুলো কিন্তু কেজি প্রতি 800 টাকা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। বিক্রেতারা বলছেন যে আসলে ঈদের পরবর্তী বাজারগুলোতে কিন্তু এখনো মাছের বাজারের যেই দরদাম, সেই দরদাম কিন্তু এখনো নাগালে বাহিরে রয়েছে। তবে যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে, হাওর এবং নদ নদীগুলোতে পানি বাড়ছে, এই নদ নদীগুলোতে এই দরদামও একটা বড় পরিবর্তন আসবে, তখন কিন্তু ক্রেতারাও কম দামে মাছ কিনতে পারবেন, এমনটাই বলছিলেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে মাছ কেনা বেচার মাছের দরদামে সর্বশেষ রাত্রি। নেত্রকোনা ও কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন মাছ বাজারের খবর। রাঙ্গামাটির পরিচিতি মূলত পর্যটন নগরী হিসেবে, তবে শহরের ঢোকার পথেই রয়েছে পৌরসভার ময়লার ভাগাড়, যেখানে নিয়মিত ময়লা ফেলায় কাপ্তাই লেক সহ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত সহ ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেবার দাবি স্থানীয়দের, আর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল।
সারা বছরই দেশের নানা প্রান্ত থেকে নিসর্গপ্রেমী ও ভ্রমণ পিপাসুরা আসেন রাঙামাটিতে। নৈসর্গিক দৃশ্য যত মনোরমী হোক, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। শহরের প্রবেশমুখে ময়লার ভাগাড় প্রতিনিয়ত দূষিত করছে পরিবেশ। এর সাথে প্রতিনিয়তই যোগ হচ্ছে হাসপাতালের বর্জ্য, আর এসব বর্জ্য মিশেছে কাপ্তাই লেকের পানিতে, যা ভয়াবহ হুমকিতে ফেলছে জীববৈচিত্র্যকে। ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসীর জীবন। দুপুরেও খেতে পারি না, আর সন্ধ্যেবেলাও খেতে পারি না। একটা মেহমান আসলে বসার জায়গাও দিতে পারি না গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য পড়ালেখা করতে পারে, বাসা থাকতে পারে, অসুস্থ হয়ে পড়ে খাইতে পারি না ভালো করে। এখানে হাসপাতালের বর্জ্য থেকে আরম্ভ করে শহরের সমস্ত মরা জিনিসগুলো এখানে ফেলা হয়। আমরা চাচ্ছি এখান থেকে যাতে ডাম্পিংটা সরানো হয়। পৌর কর্মকর্তা জানান, খুব দ্রুতই ভাগাড়টিকে স্থানান্তর করা হবে। এমনকি ভাগাড়টিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নতুন আয়ের খাত তৈরির পরিকল্পনা রয়েছে। ডাম্পিং করা হচ্ছে, যে মালগুলো ফেলা হচ্ছে বর্জ্য পদার্থ, ওগুলো ডাম্পিং করে যাতে আমরা সার হিসেবে তৈরি করতে পারি, করে বিভিন্ন যে আমরা সাপ্লাই দিতে পারি, তারও কিন্তু কিছু হচ্ছে। এই ডাম্পিং স্টেশনের বিষয়টা আমাদের নজরে এসেছে এবং নাগরিক সমাজ থেকে আমাদেরকে বলা হয়েছে। আমরা জায়গা দেখছি এবং আমাদের যে মাসিক মিটিং সেখানে আলোচনা করছি। একটা ভালো জায়গা পেলে আমরা যত দ্রুত সম্ভব চিন্তা ভাবনা করছি এটা স্থানান্তর করার জন্য। এই খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলায় জীববৈচিত্র্য সহ নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। তাই পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার দীর্ঘদিনের দাবির দ্রুত বাস্তবায়ন চান রাঙামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। গ্রীষ্মের শেষে বর্ষার জয়গান, কাঠফাটা রোদের পর বজ্র বৃষ্টির যেন আষাঢ় শ্রাবণের ছায়াসঙ্গী। চোখ মেলে প্রকৃতির দিকে তাকালেই গাছে গাছে ধরা দেয় জারুল, সোনালু কৃষ্ণচূড়া কিংবা সমুদ্র জবারা। ফুলের এই গাল গল্পে কান পেতেছেন মোকাররম হোসেন, আর ছবি তুলেছেন আশিকুর রহমান। নগরকন্যার মন খারাপের দিনে প্রকৃতি জুড়ে মন জোগানোর হরেক রকমের আয়োজন। সবুজ চাদর গায়ে জড়ানো তনয়ার চোখ জুড়ে যখন অনাকাঙ্ক্ষিত বর্ষণ, তখন তার মন ভালো করতেই একে একে হাজির সোনালু, কৃষ্ণচূড়া আর জারুল। বাদ পড়েনি কুরচি, সমুদ্র জবা কিংবা কনকচূড়ারাও। এসো বসো আমার উঠোনে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাঠি বিছিয়ে দিব তাল পাতার বাতাস। নগরকন্যার এমন আহ্বানে সাড়া দিয়ে হাজির ফুলের দল। কন্যার মন ভালো করার সবচেয়ে বড় দায় যেন জারুলের। নববধূর কানের ঝুমকুর মতো ঝুলে থাকা জারুল যেন দুলছে নগরকন্যার বিবাহের বাতাসে। এদিকে নগরকন্যার মন জোগানোর কৌশল নির্ধারণে যেন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছে গ্রীষ্মের ফুল, কনকচূড়া ও সোনালু। আর বালিকার অভিমান ভাঙানোর এক দফা দাবিতে যেন ফুঁসে উঠছে রূপসী পালাম। সে মিছিল দেখে বসে থাকতে পারেনি সমুদ্র জবাও। ফুলকুমারীর মান ভাঙাতে তপ্ত দুপুরে এমন আয়োজনে খানিকটা শীতলতার আশ্বাস হলে মন্দ হয় না। সেই ভাবনা থেকেই বুঝি নিজের উপস্থিতি জানান দিতে হাজির রক্তরাঙা কৃষ্ণচূড়া। মহিনের ঘোড়াগুলি ব্যান্ডের সঙ্গে ঠোঁট মিলিয়ে ফুলেরা যেন গাইছে পিচ গলা রোদ্দুরে, বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। ফুলের দিক থেকে বলতে গেলে হচ্ছে কাঠগোলাপ, জারুল, সোনালু, বিশেষ করে জারুলটা এত আকর্ষণ করে আমাদেরকে, এটা সৌন্দর্যে আমরা আসলে বিমোহিত হয়ে যাই। আমাদের যে প্রকৃতিতে ফুল বা আমাদের যে সবুজ গাছপালা আছে, বা এই যে কাঠগোলাপি বলেন বা আপনি সোনালু বলেন বা আপনি অন্যান্য যে ফুলগুলোর কথাই বলেন না কেন, ওগুলো আমরা জাস্ট কোনো রকম বের হয়ে একটা ছবি তুলে ঘরে বসে স্টোরি দিয়ে দেখালাম যে আমরা ছবিতে দিচ্ছি, আমরা বের হয়েছি, কিন্তু আমরা আসলে জিনিসটাকে উপভোগ করতে ঠিকমতো পারলাম না। অথচ প্রকৃতির ঢেলে দেয়া এই রূপের বিনিময়ে ক্রমশ বাড়ছে প্রকৃতি ধ্বংসের আয়োজন। মানব সৃষ্ট কারণে নষ্ট হচ্ছে বনভূমি, কমছে সবুজ। প্রাণ প্রকৃতি ও পরিবেশ নিয়ন্ত্রণে ভূখণ্ডের মোট আয়তনের 25% বনভূমি থাকা অপরিহার্য হলেও রংপুরের পরিমাণ কেবল 12%। গবেষণা সংস্থা গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী শুধু 2023 সালেই রংপুরে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে 1190 একর। শহরে এলাকায় যে ভেহিকলগুলো চলছে সেগুলো মূলত ফসিল ফুয়েল বার্ন করা হচ্ছে, অয়েল গ্যাস
এগুলো বার্নিংয়ের ফলে আমাদের যে ভেহিকেলগুলো চলছে সেখান থেকে গ্রিন হাউস গ্যাস ইমিশনটা বেড়ে যাচ্ছে, মূলত কার্বন ডাইঅক্সাইড। হেলথ ইম্প্যাক্ট বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা বায়োডাইভার্সিটির যে লস সেগুলো কিন্তু বেড়ে যাবে। এদিকে সবুজায়ন কমায় লাফিয়ে বাড়ছে গরমের মাত্রা। গত কয়েক বছরে রংপুরে গড় তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিক তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি থাকার কথা থাকলেও তাপমাত্রার পারদ উঠছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পরিবর্তন হচ্ছে পত্র পল্লব ফসলের ঋতুচক্র। টেম্পারেচারের যে ইমব্যালেন্স তৈরি হয়েছে তার ফলে দেখা যাচ্ছে রেইনফলের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে এই অঞ্চলে। এইটার প্রভাব পড়ছে কৃষিতে, আমি যেটা বললাম ঠিক একইভাবে প্রকৃতিতে অন্যান্য সকল উদ্ভিদের উপরে একই প্রভাব পড়ছে। তো ক্লাইমেট চেঞ্জের সরাসরি ইম্প্যাক্ট আমরা দেখা শুরু করে ফেলছি। নাগরিক ও প্রকৃতির পরস্পরের ইশতেহারেই দীর্ঘ হবে এমন লাল সবুজে পুষ্পের বিচ্ছরণ। বাসযোগ্য পৃথিবী ও সুনির্মল প্রকৃতির জন্য অনিবার্য কেবল একে অপরের ভালো রাখার সন্ধি। মোকাররম হোসাইন, এখন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও স্বজনদের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দের ঘটনায় খুশি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। তবে পাচারকৃত অর্থ দেশে না ফেরা পর্যন্ত চূড়ান্ত সাফল্য অর্জন সম্ভব নয় বলে মনে করছেন অনেকে। অর্থের পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ না থাকলেও বিদেশে থাকা সম্পদ জব্দ ও দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার, যা বাস্তবায়নের সময় লাগবে 3 থেকে 5 বছর। বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। 3 মহাদেশ জুড়ে সম্পদের পাহাড় ও বিলাসবহুল জীবন নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের ঘিরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন হয়ে উঠেছিল টক অব দ্য কান্ট্রি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যে 360টি বাড়ি নিয়ে তোলপাড় হয় সারা দেশে। সেই সাম্রাজ্যে এবার নাড়া দিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ। চলতি মাসের শুরুতে ব্রিটিশ আদালতের নির্দেশে সাইফুজ্জামানের বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করে এনসিএ। সাইফুজ্জামানের প্রকৃত সম্পত্তির কী পরিমাণ জব্দ হয়েছে সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়। যুক্তরাজ্যে বিদেশি নাগরিকের সম্পত্তি জব্দ, পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য শাস্তি কী হতে পারে এমন প্রশ্ন ছিল ব্রিটিশ আবাসন ও স্থায়ী সম্পত্তি সংশ্লিষ্ট এই আইনজীবীর কাছে। সবকিছু এখন ফ্রিজ করে রাখা, দ্যার ইজ দ্য অথরিটি, দ্যার ইজ দ্য কোর্ট অর্ডার। এটা যদি ব্রিচ করে এটা সিরিয়াস কনসিকুয়েন্স হবে কোর্ট অর্ডারকে আন্ডারমাইন করলে। জেল থাকতেছে, আপনার আনলিমিটেড জরিমানা থাকতেছে, এরপরে হচ্ছে গিয়ে অর্ডার আসবে, গিয়ে আপনার কোর্ট অর্ডার আসবে, আপনার সবকিছু হ্যান্ড ওভার করে দিতে হবে। সো আলটিমেটলি একজন মানুষ হি কুড বি এ মিলিয়নিয়ার, বাট এইরকম একটা সিচুয়েশনে পড়লে উনি একদিনের মধ্যে রাতারাতি উনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। বিগত সরকারের আমলে 1.5 দশকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে 18 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। বলা হয়ে থাকে এ অর্থের বড় অংশ পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসনামলে সর্বোচ্চ। পাচারকৃত অর্থের একটি বড় অংশ এসেছে যুক্তরাজ্যে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অনুরোধে ব্রিটিশ সরকারের এই পদক্ষেপকে অর্থ পাচার বিরোধী তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে বিদেশে থাকা এসব সম্পদ জব্দ ও দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। লক্ষ্য হচ্ছে অ্যাসেট ফ্রিজ করা, যত বেশি পারা যায়, যতগুলো দেশে পারা যায়। তার পরবর্তী কার্যক্রমটা হচ্ছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে, কোর্টের মাধ্যমে এই অ্যাসেটগুলোকে ফেরত। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে গড়ে 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা। পাচারকৃত অর্থের গন্তব্যে শীর্ষ 10 দেশের একটি যুক্তরাজ্য। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। নুসুক অ্যাপে অনুমোদিত হোটেল বুকিং ছাড়া মিলবে না উমরাহ ভিসা। হজ শেষে উমরার মৌসুম শুরু হতে না হতেই নতুন নীতিমালা সৌদি সরকারের। বলা হচ্ছে উমরাহ যাত্রীদের নিবন্ধিত আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা আরও কঠোর করেছে রিয়াদ। আর জানাচ্ছেন নুসেদ কামাল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজ শেষ হওয়ার পরপরই গেল 10 জুন থেকে ওমরাহ ভিসা চালু করে সৌদি আরব। নতুন মৌসুমে বিদেশি ওমরা যাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেন তার পরদিন থেকেই।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের শুরু থেকেই অনুমোদিত হোটেল বুকিং ছাড়া ওমরা ভিসা পাবেন না কোনো বিদেশি মুসলিম। এজন্য সৌদি সরকারের কেন্দ্রীয় ডিজিটাল গেটওয়ে নুসুক মাসারে অস্থায়ী আবাসন চুক্তির প্রমাণ দেখাতে হবে আগেই। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন এই ওমরা নীতিমালা। এতে বলা হয়, ওমরা যাত্রীদের সেবা দানে যুক্ত সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও বিদেশি কর্মীদের জন্য সৌদি পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত হোটেলগুলোতে মুসল্লিদের আবাসন নিশ্চিত করা বাধ্যতামূলক। বলা হচ্ছে, ওমরা যাত্রায় মুসল্লিদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তায় সর্বোচ্চ সুযোগ সুবিধা আর সেবা নিশ্চিতে নীতি আরও কঠোর করেছে রিয়াদ। নতুন নীতিমালায় আবাসন জালিয়াতি রোধ এবং আবাসনের মান ও অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ এড়াতে উদ্যোগ নিচ্ছে রিয়াদ। নিয়ম লঙ্ঘনে ভিসা পেতে বিলম্ব বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন আবেদনকারীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরার চলতি মৌসুম শেষ হবে 2026 সালে হজের ঠিক আগেই। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ, যা পালন করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক। ধর্মীয় গুরুত্ব আর সময়ের দিক থেকে ছোট হজ হিসেবে পরিচিত ওমরাহ ব্যাপক তাৎপর্যপূর্ণ হলেও ওমরাহ পালন বাধ্যতামূলক নয়। প্রতি বছর আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজে 8-12 তারিখ পর্যন্ত মক্কা, মুজদালিফা, মিনা ও আরাফাতে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। বিপরীতে ওমরাহ পালন করা যায় হজের সময়টুকু বাদ দিয়ে সারা বছর। নুজহাত কামাল, এখন বিশ্ব। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাফ জয় করে এবার এশিয়াডে নজর, তার নজর সীমায় আছে এশিয়ান কাপের বাছাই পর্ব। ওয়াসিল হক পান্থর আরও একটি প্রতিবেদন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক যে হাতে গোনা সাফল্য এসেছে তার অধিকাংশই নারী ফুটবলারদের হাত ধরেই। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বয়সভিত্তিক টুর্নামেন্ট, প্রতিটি ক্ষেত্রেই জয়িতারা রেখেছেন সাফল্যের ছাপ। যদিও চলতি বছরের শুরুতে দলে বেজেছিল ভাঙনের সুর, সেগুলো পাশ কাটিয়ে পিটার বাটলারের অধীনেই নিজেদের সেরা ছন্দে ফিরেছে ঋতুপর্ণা, সাগরিকারা। কোচকে নিয়ে তাই সন্তুষ্টি মেয়েদের অভিভাবকের কণ্ঠে। হি ইজ ভেরি গুড কোচ, কোনো নো ডাউট অ্যাবাউট ইট। তো সেটা সে আরেকবার প্রমাণ করে দিল যে সে ভালো কোচ। আমার ওর প্রতি বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। একাধিক সাফ জয়, সবশেষ জর্ডান সফরের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিকদের ও ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে উন্নতির ছাপও রেখেছে খেলোয়াড়রা। এ ধারা অব্যাহত রেখে এশিয়াডে চোখ বাফুফের। এই সাউথ এশিয়ার গণ্ডিতেই অ্যাকচুয়ালি থাকতে চাচ্ছি না, আমরা নেক্সট লেভেলে যেতে চাই। নেক্সট লেভেলে যেতে হলে সবসময় আমি বলছি আপনাদেরকে যে আমাদেরকে অনেক বেশি স্ট্রং টিমের সাথে খেলতে হবে, ফ্রিকোয়েন্টলি অনেক বেশি ফিফা ফ্রেন্ডলি খেলতে হবে, বছরে অন্তত 5-6টা। পুরুষ ফুটবলে যখন প্রবাসী ফুটবলারের ঢল, সুযোগ আছে নারীদেরও, যদিও বিষয়টিকে ভিন্নভাবেই দেখছেন নারী উইং চেয়ারম্যান। প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে। আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে, ওর সাথে আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভুইয়া। যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার, বাট আমাদের ফোকাস অলওয়েজ আমার লোকাল ফুটবলারে। আমি আমার দেশকে ডেভেলপ করতে চাই। জুনের শেষ দিকে উইমেন্স এশিয়ান কাপের বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। সেখানে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে লড়বে মেয়েরা। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সেপ্টেম্বরে শেষ মজুত 31 লাখ টিকার মেয়াদ, ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান। খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকায়। মার্চ পর্যন্ত দেয়া ঋণের 1/4 অনাদায়ী। তেহরান ও তেল আবিবে পাল্টাপাল্টি হামলা, শীর্ষ নেতা খামেনিকে হত্যার পরিকল্পনা ইসরায়েলের, সায় নেই যুক্তরাষ্ট্রের। বিভেদ ভুলে নারী দলকে গুছিয়ে নেয় কোচ পিটার বাটলারে সন্তুষ্ট বাফুফে। এবার এশিয়াডে নজর নারী ফুটবল দলের। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন।
এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।